শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সমসাময়িক সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠানে। আমি সাজিদুর রহমান। আমরা জানি আমরা এক দীর্ঘ স্বৈরশাসকের অধ্যায় শেষ করে এক নতুন স্বাধীন বাংলাদেশের স্বাদ নিচ্ছি। যার কাছ থেকে অর্জিত হলো আমাদের এই নতুন স্বাধীনতা। আলোচনা করব সেই শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা প্রকৃতপক্ষে সারা জীবন একই স্টাইলে রাজনীতি করে গেছেন। দেশটা আসলেই তার পৈতৃক সম্পত্তি মনে করে সে অহংকারের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন এবং সেই অহংকার থেকে একটার পর একটা হিংস্র, সহিংস, অমানবিক সিদ্ধান্ত নিয়ে গেছেন তিনি। সর্বশেষ শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দ ব্যবহার করতে দ্বিধাবোধ করেননি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এতে করে তার একগুঁয়েমি ও অহংকারের বিষয়টি তীব্রভাবে প্রকাশ পেয়েছিল। এরপর শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন, আন্দোলন আরও জোরালো হয়। সেই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করায় গত 17 জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে শত শত প্রাণহানি ঘটে। এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে শিক্ষার্থীরা শেখ হাসিনার দাম্ভিকতার বিপক্ষে দফায় দফায় তাদের দাবি বাড়িয়ে তোলেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা সব দাবির সারাংশে আসেন, ছোট করে সহজ করে দেন শেখ হাসিনার জন্য তাদের দাবি, যা দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ নামে রূপ নেয়। তখন শেখ হাসিনাকে কিছুটা সুর পাল্টাতে দেখা যায়, কিন্তু কমেনি তার অহংকার। ভাবতেই পারেননি যে তাকে এই বিশাল অবৈধ সাম্রাজ্য ছেড়ে এত দ্রুত ছেড়ে যেতে হবে। এমনকি পরাজয় নিশ্চিত জেনেও হাসিনা তার পালিত সকল বাহিনী দিয়ে সহিংসতা আরও জোরদার করার হুকুম দেন। কিন্তু সেনাবাহিনী আগে থেকেই গুলি না চালানোর সিদ্ধান্তে থাকেন। পুলিশ তাদের অপারগতার কথা স্বীকার করেন। বিপুল সংখ্যক প্রাণহানি ঘটিয়েও কোনো অর্জন ছিল না শেখ হাসিনার। এক পর্যায়ে দলের সবাইকে বিপদে ফেলে একা তার বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু কেন তার এই দুরবস্থা? শেখ হাসিনা তার দীর্ঘ শাসনে সবাইকেই খেপিয়ে তুলেছিলেন। সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অর্থ পাচার, অর্থনীতির মন্দা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল। আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বাইরে অন্য সকল দল সরকার বিরোধী অবস্থানে চলে যায়। এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও কোণঠাসা হয়ে পড়েন। এছাড়া পশ্চিমা বিশ্বকেও শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন শেখ হাসিনা। বিশেষ করে শেখ হাসিনার সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে পরপর 3টি বিতর্কিত নির্বাচন করে ক্ষমতা নিজের হাতে রাখেন। এই আলোচনা চলছিল অনেক দিন ধরেই। আবার ভারতের শত্রু চীনের সঙ্গেও একটা সম্পর্ক রেখে চলার চেষ্টা ছিল তাদের। গত জুলাই মাসে 7 তারিখ থেকে 2 দিন চীন সফর করেছিলেন শেখ হাসিনা। অবশ্য ভালো কোনো ফল আসেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল অনেক দিন ধরে। সর্বশেষ গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। সব মিলিয়ে দেশীয় ও আন্তর্জাতিক চাপ শিখরে চলে যায় অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রাখা শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনার পলায়নকাণ্ডে হতাশ তার নিজের দলের নেতাকর্মীরাও। আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করেছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের তথাকথিত নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্বকেও হুমকিতে ফেলেছেন তিনি। 15.5 বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসেবে। তার এই পতনের পিছনে একগুঁয়েমি, অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে প্রতীয়মান হয়েছে। শেখ হাসিনার এখন কি করা উচিত? যেহেতু শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা তার সন্তান সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন যে তার মা আর রাজনীতিতে ফিরছেন না, সেহেতু দেশের রাজনীতির মতো আওয়ামী লীগেও আপাতত শেখ হাসিনার অধ্যায় শেষ হলো বলে মনে করা হচ্ছে। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। কিছুদিন আগেও যেমন আজকের পরিস্থিতি অবাস্তব ছিল, তবে এখনকার পরিস্থিতি বিবেচনা করলে ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথা আমলে নিলে আপাতত তার রাজনীতিতে ফেরা কঠিন। এখন পর্যন্ত শেখ হাসিনা সম্পর্কে যা যা জানা যাচ্ছে তা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে। কিন্তু জয় এক এক সময় এক এক রকমের বলি উড়াচ্ছেন। জয় প্রথমে জানিয়েছিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, অর্থাৎ দেশের মানুষকে এক হিংসাত্মক নৈরাজ্য থেকে মুক্তি দিবেন। আবার তিনি এমনটাও বলছেন শেখ হাসিনা মরে নাই,
আওয়ামী লীগে শেষ হয়ে যায়নি গণতান্ত্রিক জঙ্গিমুক্ত দেশ গঠনে আলোচনায় বসতে প্রস্তুত আওয়ামী লীগ। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। জয়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটু বুঝতে চেষ্টা করুন, ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসা এদেশে অসম্ভব। শেখ হাসিনা সারা পৃথিবীতে গণতন্ত্র নামক সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। এটাও সত্য যে পার্শ্ববর্তী দেশসহ অনেক ক্ষমতাসীনরা শেখ হাসিনার থিওরি অ্যাপ্লাই করে ক্ষমতার মসনদে বসে রয়েছেন। শেখ হাসিনার তাহলে এখন কি করা উচিত? শেখ হাসিনার এখন কি করা উচিত তা বলার আগে আরেকটা কথা বলতে চাই, কি করা উচিত ছিল। আসলে উচিত অনুচিত চিন্তা করে শেখ হাসিনা কোনোদিনও রাজনীতি করেননি। সারা জীবন সে তার একগুঁয়েমি, সীমাহীন অহংকার, স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে চলেছেন। ফলাফল কি হলো? সে তার অহংকার ধরে রাখতে পারলেন না। সে যদি তার অহংকার ধরে রাখতে পারতেন তাহলে সে আত্মহত্যা করতে পারতেন, অথবা আন্দোলনের মাঝে বুক পেতে দিয়ে বলতে পারতেন, আমার উপরেই যেহেতু সবার ক্ষোভ, এত ক্ষোভ, ঠিক আছে, আমি জীবন দিতে প্রস্তুত। এমনটা করলেও অন্তত দলটা টিকে থাকতো। তা না করে দলটাকে ধ্বংস করে এদেশ থেকে পালিয়ে এখন দেশে দেশে রাজনৈতিক আশ্রয় ভিক্ষা যাচ্ছেন। মূলত শেখ হাসিনা শুধু উপরে ওঠা শিখেছিলেন, কিন্তু উপরে ওঠার সাথে সাথে নিচে নামাও শিখতে হয়, যেটা তিনি কখনো শেখেননি, শেখার চেষ্টাটাও করেননি, প্রয়োজনও মনে করেননি। এটাও তার পতনের একটা বড় কারণ হিসেবে মনে করছি। সুতরাং শেখ হাসিনার উচিত কোথাও একটা রাজনৈতিক আশ্রয় পেয়ে গেলে বাকি জীবন সেখানে পার করা। এদেশে ফিরে আসার চিন্তা একদমই তার মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। আর দলের নেতাকর্মীরা দ্রুত করে তৃতীয় কোনো দলে ভিড়ে যেতে পারেন, অথবা মাওলানা ভাসানীর গড়া আওয়ামী মুসলিম লীগের নাম রূপান্তর করে পুরনো সৌন্দর্য ফিরে গিয়ে জনমনে আস্থা ফেরাতে পারেন। এটা হলো ভালো পরামর্শ। আর যদি ভালো না লাগে তাহলে অন্য থিওরি দিচ্ছি। আওয়ামী লীগের যারা অবশিষ্ট আছেন তারা এখন শেখ হাসিনাকে জাতিসংঘের মতো বড় বড় জায়গায় নেতা বানানোর প্রস্তাব দিতে পারেন, অথবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারেন, মোদিকে কনভিন্স করার চেষ্টা করতে পারেন। এটা বলতে পারেন যে শেখ হাসিনার থিওরি হলো ভোটবিহীন দীর্ঘ সময় ক্ষমতায় থাকার থিওরি। আপনাদের তো আত্মবিশ্বাস আছেই, শেখ হাসিনা নাকি বিশ্বনেতা হয়ে গিয়েছিলেন। আশ্চর্য লাগে, ইউনূস সাহেবের সাথে পাল্লা দিয়ে হিংসায় পড়ে একটা নোবেল পুরস্কার পাওয়ার লোভে এই দেশে রোহিঙ্গাদের জায়গা দিলেন, সংকট তৈরি করলেন, যেটা আমাদের এই ভঙ্গুর অর্থনীতির জন্য এক বিষ ফোঁড়া হয়ে গেছে। যখন সেই নোবেল পেলেন না তখন কি বললেন? যে নোবেল অং সান সুচির মতো লোকে পায়, ইউনূসের মতো সুদখোর পায়, সেই নোবেল আমার দরকার নেই। হায় রে, কী আর বলবো আপনাদের নিয়ে। কিছু মানুক আর নাই মানুক, শেখ হাসিনার অন্তত বাংলাদেশে ফেরার স্বপ্ন থেকে বের হয়ে আসা উচিত। এমনকি সেই চিন্তা করার আগেই আওয়ামী লীগের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা। কারণ এমন একজন প্রভাবশালী দলনেতা হয়েও, কর্মীদের কথা বাদই দিলাম, একজন নেতারও দায়িত্ব তিনি নেননি। তার দলের নেতাকর্মীদের পরিণতি জেনেও শুধুমাত্র নিজের বোনকে নিয়ে পালালেন। পরিশেষে আবারও বলছি, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। অস্থিতিশীল বিপর্যস্ত দেশটিকে ঢেলে সাজানোর প্রত্যয় বৃহস্পতিবার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একদল পরীক্ষিত দেশপ্রেমিক যোদ্ধা শপথ নিয়েছেন। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা সহ সফলতা কামনা করছি। একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।